আর স্কয়ার একাডেমি কর্তৃক আয়োজিত ফ্রি ক্লাসের আজকে নতুন একটা ফ্রি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত। তোমাদের রিফাত ভাইয়া পড়াশোনা করছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং আজকের ক্লাসের কো ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে তোমাদের রাব্বি ভাইয়া, পড়াশোনা করছে রুয়েটে। বরাবরের মতো আমাদের ফ্রি ক্লাসের নতুন একটা সপ্তাহে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে যাব, ঠিক আছে, আমাদের এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো আজকে। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের সবচেয়ে মানে যদি বলতে পারি যে স্যার পদার্থবিজ্ঞানের, ঠিক আছে, পদার্থবিজ্ঞান অনুষদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, সেটা হচ্ছে যে আজকের এই চ্যাপ্টারটা। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, অর্থাৎ বিজ্ঞানী নিউটন তার যে বলের যে সূত্রগুলো জানাইছিল, যে সূত্র আলোকে আজকের এই চ্যাপ্টারটা নিউটনীয় বলবিদ্যা। তো পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ আব্দুল্লাহ আল রিফাত, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে। আর আমি ছিলাম এক্স জোসেফাইট, আমার এইচএসসি ছিল সেন্ট জোসেফ কলেজ থেকে। তো আজকের ক্লাসটা শুরু করি, চলো। আচ্ছা, তো পদার্থবিজ্ঞানের প্রথম পত্র, পদার্থবিজ্ঞান আমরা জানি পদার্থবিজ্ঞান আসলে দুইটা পত্রে। প্রথম পর্বে আমরা দেখবো যে প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, ঠিক আছে, নিউটনের বলবিদ্যা নিয়ে আজকে আলোচনা। একটু দেখো, চ্যাপ্টারের শুরুতে আমরা একটু দেখি যে স্যার আপনি কিছু টপিক বলে দিলেন, ঠিক আছে, পদার্থবিজ্ঞানের কিছু টপিক বলে দিলেন, একটা চ্যাপ্টারের নাম বলে। স্যার টপিক গুলো কেন আজকে দেখা যায় যে এই চ্যাপ্টারটা একটু বড়। প্রথম কথা হচ্ছে চ্যাপ্টারটা আসলে একটু বড়। তো এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে স্যার, এই চ্যাপ্টারটা আমরা একটু ভেঙে ভেঙে পড়তে হবে। কারণ কি, এই চ্যাপ্টার যদি ভেঙে ভেঙে না পড়ো তাহলে দেখা যাবে যে একদিনে অথবা একটা ক্লাসে আসলে চ্যাপ্টারটা কি শেষ করাটা পসিবল না। সো ওই আলোকে আমরা আজকে ফার্স্ট পর্বে হচ্ছে যে কি করবো, এই টপিক গুলো ক্লিয়ার করার ট্রাই করবো। কি কি, যে স্যার একটু আমরা আজকে বলের সমূহের ধারণা নিব, ঠিক আছে, অর্থাৎ বল কি, ঠিক আছে, বলের প্রকারভেদ, বল সমূহের ধারণা, বল আসলে আসছে কোনখান থেকে। দেন আমরা একটু জড়তার, ভ্রামক জড়তা রিলেটেড টপিক গুলো নিয়ে একটু আলোচনা করবো। দেন হচ্ছে জড়তার একটা ইম্পর্টেন্ট টপিক যে স্যার ভরবেগ, ওইটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে দেখবো আমরা স্যার আইজ্যাক নিউটন কিছু সূত্র দিয়েছিল, ঠিক আছে, এই সূত্রগুলোকে বলে নিউটনের গতিসূত্র। নিউটনের তিনটা গতিসূত্র আছে স্যার, কি কি, প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের প্রথম স্লাইড। আচ্ছা, প্রতিবারের মতোই যে হচ্ছে স্যার আপনার ক্লাসে দেখি যে প্রত্যেকবার যে স্যার চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে একটা আইডিয়া দেন, ঠিক আছে। প্রতিটা ক্লাসে আমি বলি যে চ্যাপ্টার ম্যাপ কি। চ্যাপ্টার ম্যাপ হলো যে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, ঠিক আছে, এই চ্যাপ্টার পড়ার সময় তোমার আসলে জানা লাগবে যে স্যার কি এই চ্যাপ্টার পড়ে আসলে আমাদের কি, মানে আমাদের বেনিফিটটা কি হবে অথবা আমাদের লাভ কি, অথবা এই চ্যাপ্টারে আসলে এই চ্যাপ্টারটা হচ্ছে যে আমাদের কি কি ইম্পর্টেন্ট টপিক গুলোকে কেন্দ্র করে তৈরি, ঠিক আছে। এই সবকিছু মিলে হচ্ছে আমাদের চ্যাপ্টার ম্যাপটা সাধারণ। দেখো, চ্যাপ্টার ম্যাপের শুরুতে আমরা দেখতেছি কি যে স্যার প্রথম যে লাইনটা আপনি লিখলেন, ঠিক আছে, যে হচ্ছে বলের সংজ্ঞা সমূহ, অর্থাৎ বল কি অথবা বলের সংজ্ঞা সমূহ নিয়ে আমরা বল রিলেটেড টপিক গুলো যেগুলো আমরা কি পড়িনি, আগে পড়িনি, সেই টপিক গুলো নিয়ে কি আমরা একটা ধারণা পাবো। ওকে স্যার। দেন আমরা দেখতেছি নিউটনের বলবিদ্যায় অর্থাৎ নিউটনের মেকানিক্সে যে কি, যে স্যার নিউটনের মেকানিক্সে যে সূত্রগুলো আছে, ঠিক আছে, সেই সূত্রগুলো ক্যালকুলাস ব্যবহার, অর্থাৎ সূত্রগুলো কিভাবে আসছে, ঠিক আছে, সেই সম্পর্কে একটা বিশ্লেষণ আইডিয়া পাবো। দেন আমরা দেখতেছি যে স্যার কি নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা কি করতে পারবো, আলোচনা করতে পারবো। ওকে স্যার। অর্থাৎ দেখো, প্রতিটা বিজ্ঞানীর কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে, অর্থাৎ প্রতিটা বিজ্ঞানী তার সূত্র যখন দিয়েছিল তাদের সূত্রের মধ্যে কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতা গুলো কি করতে পারবো, আমরা জানতে পারবো। ওকে স্যার। দেন হচ্ছে যে রৈখিক ও কৌণিক গতি, অর্থাৎ রৈখিক অর্থাৎ কি, যে স্যার যে ধর একটা বাসের গতি, ঠিক আছে, এটা কি সরল পথে যাচ্ছে, ওকে ডান, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, রৈখিক গতি। সেটাকে আমরা বলতে পারবো যে স্যার কি, ওইটা হচ্ছে যেমন রৈখিক গতি। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আচ্ছা দেখো তো ভালো করে খেয়াল করো, যখন আমাদের ফুটবল খেলায়, ঠিক আছে, রোনালদো অথবা মেসি যখন কি করে, শুট করে, ঠিক আছে, দেখবা যে বলগুলো, ফুটবল বলগুলো কি হয়, বাঁক খেয়ে গোল পোস্টে প্রবেশ করে না, ঠিক আছে। বাঁক খেয়ে তার মানে কি, এটা যদিও কি সরাসরি যায় না, সেটা কি একটা বক্রাকার অ্যাঙ্গেলে যায় না, এই বক্রাকার অ্যাঙ্গেলের যে গতিটা সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে যে স্যার কি, সেটা কৌণিক গতি। ওকে ডান, আশা করতেছি বুঝতে পারছো। ওকে, কৌণিক ভরবেগ, ঠিক আছে, কৌণিক গতি নিয়ে আমরা আলোচনা করবো। দেন হচ্ছে কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী। কেন্দ্রমুখী কি স্যার, একটু যদি শর্টলি বলে দিই, যে একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তের কি থাকে, একটা কেন্দ্র থাকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে কি এই যে বৃত্তাকার পথে, ঠিক আছে, কোনো বস্তু কি করে কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতে থাকে। যেমন আমরা দেখি রাস্তায় যখন গাড়িগুলো বাঁক নেয়, ঠিক আছে, দেখবা যে এই যে বাঁকের এই যে কেন্দ্রটাকে কেন্দ্র করে কি করে গোলাকার রাস্তায় গাড়িগুলো বাঁক নেয়। অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি যে স্যার কি বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে, ঠিক আছে, কি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়। দেন হচ্ছে কেন্দ্র থেকে বাইরে যাওয়ার জন্য যে বলটা দেয় সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, ঠিক আছে, এই যে এদিকে একটা বল
টানে, ঠিক আছে, অর্থাৎ এদিকে একটা বল দেয়, এটার জন্য তো কি আমরা রাস্তায় কি গাড়ি চলতে পারে, তার মানে কেন্দ্র বিমুখী বল, এই কেন্দ্রমুখের কেন্দ্র বিমুখী বল সম্পর্কে আমরা জানতে পারবো। দেন হচ্ছে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক, স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কে কি করতে পারবো, জানতে পারবো। ওকে, সংঘর্ষ সাধারণত দুই ধরনের, কি যে স্যার একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে, এই সম্পর্কে একটু আইডিয়া পাবো। দেন হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, যে ফ্লাই হুইল, খুব ইম্পর্টেন্ট টপিক, যে স্যার ফ্লাই হুইলের কাজ কি এবং ফ্লাই হুইল কিভাবে তৈরি হয়, ঠিক আছে, ফ্লাই হুইল কিভাবে জড়তার ভ্রামক পরিমাপ করে, সে সম্পর্কে আমরা কি পাবো, একটা বেসিক আইডিয়া পাবো। ওকে, আমরা একটু পরের স্লাইডে চলে যাই, আসলে আমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এই স্লাইডে আমরা কি করলাম, যে স্যার স্লাইড গুলোকে এমন ভাবে সাজাইছি, এগুলো সব বইয়ের, ঠিক আছে, টপিক, শুধুমাত্র সাজিয়ে দেওয়া তোমাদের জন্য, ঠিক আছে, তোমাদের জন্য আমাদের এই সাজানো একটা আয়োজন। আচ্ছা দেখো, তো প্রথমে স্যার আপনি বলে দিলেন কি প্রয়োজনীয় সূত্র। আচ্ছা, প্রয়োজনীয় সূত্র কি কি, যে স্যার আপনি বললেন যে এফ ইজ ইকুয়াল টু এম এ। দেখো নিউটনের খুব ফেমাস একটা সূত্র কি, এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। ওকে, এটাকে আবার টেকনিক্যাল হইতে অনেকে মনে রাখে কি, যে ধরো আমরা যখন পড়তাম তখন অনেকে ভুলে যেত, ঠিক আছে, তখন আমরা বলতাম যে ফাদার ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ফাদারের ভ্যালু কি মাদারের সমান, ঠিক আছে, আমরা তখন বলতাম যে কিসের ভ্যালু, ফাদারের ভ্যালু কিসের সমান, মাদারের সমান, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এম এ, যদিও বাস্তবে তা না, ঠিক আছে, মায়ের প্রায়োরিটি সবসময় বেশি থাকে। তো তারপরে দেখো আমরা মনে রাখতাম যে হচ্ছে কি ফাদার ইজ ইকুয়াল টু মাদার, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে চলে যায় যে ঘাত বল, ঠিক আছে, ঘাত বলকে আমরা যে দ্বারা প্রকাশ করি, ঘাত বলের, ঠিক আছে, সূত্রটা লিখলাম এফ এফ ডট টি ইজ ইকুয়াল টু কি, ডেল পি। ডেল পি মানে হচ্ছে এখানে ভরবেগের পরিবর্তনকে বোঝাচ্ছে, আর এফ টি হচ্ছে যে কি, যে একক সময়ে যে পরিমাণের বল প্রয়োগ করা হয় তার ঠিক আছে, তার গুণফল। আচ্ছা, ভরবেগ মানে কি, ভর ভর মানে হচ্ছে মাস, এম এ ডাবল এস মাস, ঠিক আছে, ওকে আনসার। আর ইউ মানে কি স্যার, ইউ মানে হচ্ছে বেগ, ঠিক আছে, বা ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি। ওকে, দেন আমরা চলে যাই ভরবেগের সংরক্ষণ সংরক্ষণ সূত্র, ঠিক আছে, ভরবেগের কি সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, অর্থাৎ দেখো সব সময় ছোটবেলা থেকে পড়ে আসছো, ক্লাস 10 এ বেশি বলছো, m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে, ছোটবেলা থেকে তোমরা সবসময় পড়ে আসছো, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ জন্য সেম দুইটা সূত্র আমি লিখে দিলাম। দেন হচ্ছে কামান থেকে বন্দুকের, ঠিক আছে, ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এই সূত্র দিয়ে ম্যাথ করানো এরকম মনে কেউ নাই ক্লাস 9 10 এ, ঠিক আছে। তাহলে এই সূত্রটা কি, যে স্যার এম বড় হাতের ভিভি মানে হচ্ছে যে কি, যে স্যার বন্দুকের যে মানে কামানের বন্দুকের যে, ঠিক আছে, বড় হাতের মানে ব্যাগটা, ঠিক আছে, বন্দুকের ব্যাগটা সেটা, আর হচ্ছে যে ছোট হাতের বি কি, যে স্যার গুলির ব্যাগটা, ঠিক আছে। এখন স্যার মাইনাস কেন আসছে, আচ্ছা দেখো এটা হচ্ছে পশ্চাৎ ব্যাগ বোঝাতে, ঠিক আছে, যে স্যার গুলিটা যখন বের হয়, ঠিক আছে, তখন একটু দেখবা বন্দুকটা পিছনের দিকে সরে আছে, তখন একটা পশ্চাৎ ব্যাগ সৃষ্টি হয়, পশ্চাৎ ব্যাগটাকে আমরা কি মাইনাস দিয়ে প্রকাশ করি। ওকে ডান, এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, ভালো করে খেয়াল করো, এই চ্যাপ্টারে নিউটনের মেকানিক্সে দুইটা গতি নিয়ে আসলে আমরা কাজ করবো। প্রথম গতিটা কি তোমাদেরকে শুরুতেই বলছিলাম, একবারে ফার্স্ট স্লাইডের দিকে বলছিলাম, যে স্যার একটা গতি বলছিলেন কি, যে একটা বস্তু কি করবে স্যার, সরল পথে যখন যাবে সেটা আমাদের কি বলা হয়, সরল গতি, ঠিক আছে। আর কোন বস্তু যদি কি, যে স্যার আরেকটা বস্তু, সেম একটা বস্তু আমি নিলাম কি, যে স্যার এই বস্তুটা সরল পথে নাই, ঠিক আছে, ধরো একটা ফুটবল ধরো একটা, ঠিক আছে, ঢালু অবস্থান থেকে, ঠিক আছে, ঢালু অবস্থান থেকে ফুটবলটা কি করতেছে, গোড়ায় বসতেছে। দেখো ফুটবলটা নিজের অক্ষের উপরে কি করতেছে, একটা পাক খাচ্ছে না, নিজের অক্ষের উপরে কিন্তু ঘুরতেছে, দেন হচ্ছে আবার সরল পথে যাচ্ছে, তখন কি এই ক্ষেত্রে আমাদের কি একটা কৌণিক গতি পাই না স্যার, একটা কি কৌণিক গতি পাই, অথবা বৃত্তাকার কৌণিক গতি বলি এটাকে আমরা, ঠিক আছে, অর্থাৎ একটা অ্যাঙ্গুলার গতি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম পাই, ঠিক আছে, এটাকে আমরা বলি কৌণিক গতি। তার মানে দেখো এখানে সরল গতিও আছে, কৌণিক গতিও আছে, তার মানে আমরা এখন যেহেতু আমরা উপশ্রেণীতে আসছি, ঠিক আছে, ক্লাস 9 10 আমরা দেখা যেত যে একটা গতি নিয়ে কাজ করতাম, এখন আমাদেরকে কাজ করতে হবে স্যার কয়টা গতি নিয়ে, দুইটা গতি নিয়ে। তার মানে কি আরেকটা গতির নাম হচ্ছে কি স্যার, কৌণিক গতি। দেখো, তো এখন যেহেতু স্যার আপনি কৌণিক গতি নিয়ে আলোচনা করবেন, তাহলে আমরা একটু চলে যাই গতি শক্তি, ঠিক আছে, কৌণিক গতি সংক্রান্ত কিছু কি সূত্রতে। দেখো গতিশক্তি, গতিশক্তি আমরা সাধারণত পড়ছি কি, যে স্যার আমরা আপনি ছোটবেলা থেকে আমাকে পড়ায় আসছেন কি, গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কয়ার। ওকে স্যার, এইখানে আবার আই জিনিসটা কি, আবার ওমেগা জিনিসটা কি, ওমেগা মানে হচ্ছে যে বেগ, অর্থাৎ কৌণিক যে বেগটা আছে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওমেগা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। দেখো ভালো করে খেয়াল করো, কৌণিক বেগটাকে আমরা ওমেগা, আর আই হচ্ছে যে এই যে এখানে ভরটা, ঠিক আছে, সেটা হচ্ছে কৌণিক বেগের ক্ষেত্রে, অর্থাৎ কৌণিক গতির ক্ষেত্রে সেটা চলে যায় কিসে, সেটা চলে যায় জড়তার ভ্রামকে, ঠিক আছে। আশা করতেছি তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। ওকে ডান, ঠিক আছে, এবার আমরা চলে যাই, যে স্যার এটা তো বুঝতে পারলাম,
আরেকটু যদি এক্সাম্পল দেখান, ঠিক আছে, একটু বেটার হইতো আমাদের জন্য। ঠিক আছে, একটু দেখি। ঠিক আছে, এই কালারটা নিই। দেন হচ্ছে যে স্যার কি বললেন দেখো, তো আমরা হচ্ছে কৌণিক বেগ সম্পর্কে জানলাম, ঠিক আছে, জড়তার ভ্রামক সম্পর্কে জানলাম, ঠিক আছে। দেন হচ্ছে যে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম যে আই ওমেগা স্কয়ার, হাফ তো কোনখান থেকে আসছে সবাই জানো, হাফ আই ওমেগা স্কয়ার। দেখো কৌণিক ভরবেগ, ঠিক আছে, ভালো করে খেয়াল করো, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে আমরা কি প্রকাশ করি যে স্যার, কৌণিক ভরবেগকে আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, ঠিক আছে। ওকে, পি এর ভ্যালুটা কি আমরা জানি, কিছুক্ষণ আগে বললাম, পি ইজ ইকুয়াল টু এম ইনটু ভি, ঠিক আছে। এমটাকে যদি একটু বেরিয়ে নিয়ে আসি, ঠিক আছে, আর ক্রস ভি দ্বারা লেখা যায়, ঠিক আছে। এটাকে এল দ্বারা প্রকাশ করে, এল ইজ ইকুয়াল টু এম ভি আর, ঠিক আছে। ওই যে দেখো ক্রস ক্যাননের ক্ষেত্রে কি সাইন থিটা চলে আসবে, ঠিক আছে, ভেক্টরে তোমরা পড়ে আসছো, তাহলে সাইন থিটা। এবার চলে যায় কৌণিক ভরবেগ, কৌণিক ভর এল ইজ ইকুয়াল টু আই এর ভ্যালু এম ভি আর, ঠিক আছে। আমরা নরমাল রৈখিক ভরবেগের ক্ষেত্রে যেটা পড়ছি, ঠিক আছে, এটাই কৌণিক ভরবেগের ক্ষেত্রে শুধুমাত্র কি দ্বারা গুণ হয়েছিল, এই যে তোমার এই যে ভরবেগটা শুধুমাত্র আর দ্বারা কি হয়, আর দ্বারা মাল্টিপ্লিকেশন হয়ে যায়। ওকে ডান। পরবর্তীতে দেখো কৌণিক ভরবেগ সংরক্ষণ ছিল তো আই ওমেগা ওয়ান ইজ ইকুয়াল টু আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকুয়াল টু কি আই টু ওমেগা টু, ঠিক আছে। এম ওয়ান বি ওয়ান আর ওয়ান সমান এম টু বি টু আর টু। ওকে স্যার। দেন হচ্ছে চলে যাই স্যার আমরা কি কেন্দ্রমুখী বলে, ঠিক আছে। কেন্দ্রমুখী বলটা কি যে স্যার, কেন্দ্রমুখী বল এফ সি যেটা, ঠিক আছে, ওই যে একটা বৃত্তাকার কেন্দ্রকে কেন্দ্র করে যে বলটা থাকে, ঠিক আছে, এই বলটাকে আমরা কি বলি, যে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বলের এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কি এম বি স্কয়ার ডিভাইডেড বাই আর। ওকে ডান। ঠিক আছে, এই যে ভিটাকে আমরা কি লিখতে পারি, ভিটাকে আমরা কি ওমেগা স্কয়ার দিয়ে প্রকাশ করতে পারি না স্যার, ঠিক আছে। দেন হচ্ছে এই দেখো, তার মানে কি ওমেগাকে কি করতে পারি, ভি দ্বারা রূপান্তর করে ফেলা যাবে। ওকে ডান। ঠিক আছে, আর হচ্ছে যে এইভাবে আমরা বলে ফেলতে পারি। দেন হচ্ছে আমরা চলে যাই যে হচ্ছে রাস্তা ও আরোহীর নতি কোণ, অর্থাৎ দেখো একটা রাস্তায় আরোহী যখন চলে, ঠিক আছে, তখন হচ্ছে তাদের মধ্যে একটা কি কোণ কাজ করে, ঠিক আছে। কোণটাকে আমরা বলি ট্যান থিটা, ঠিক আছে। কি বলে আমরা স্যার, ট্যান থিটা, ঠিক আছে। ট্যান থিটাকে তাহলে আমরা বলি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি বি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। ওকে স্যার, বললেন, ভালো কথা। এবার হচ্ছে স্যার টর্ক, ঠিক আছে, টর্ক বা টাউ, ঠিক আছে। টাউকে আমরা কি লিখতে পারি যে স্যার আর ক্রস এফ, ঠিক আছে। টাউ সমান সমান আর ক্রস এফ, সেটা হচ্ছে যে কি একটু ঠাড়া মুখস্থ। যদি আমি বলি যে স্যার এটা কি হবে, টিএম, টিএম মানে কি ঠাড়া মুখস্থ করবা, ঠিক আছে। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, মার্কা মারা সূত্র। ওকে স্যার, আমরা একটু পরবর্তী মানে ক্লাসগুলো যখন ধাপে ধাপে একটু সামনের দিকে যাবো, তখন সূত্রগুলো কিভাবে আসছে সে সম্পর্কে আমরা কি আইডিয়া পাবো। আচ্ছা, দেন হচ্ছে স্যার ক্ষমতা, ক্ষমতা মানে কি পি, পি ইজ ইকুয়াল টু আমরা বললাম, ঠিক আছে, টাউ ইনটু কি ওমেগা। আচ্ছা, টর্ক টাউ ইজ ইকুয়াল টু কি আই আলফা। টাউ মানে কি, দেখো আমরা একটা সূত্র বসছিলাম, এফ ইজ ইকুয়াল টু কি বসছিলাম স্যার, এম এ পড়ছিলাম না। আচ্ছা, কৌণিক বেগের ক্ষেত্রে, কৌণিক বেগের ক্ষেত্রে অথবা কৌণিক গতির ক্ষেত্রে এই যে ত্বরণটা, সেটা ত্বরণটাকে আমরা লিখি আলফা দ্বারা। আর এম, এম মানে কি স্যার, এম মানে হচ্ছে স্যার ভর, ভরটাকে আমরা কি লিখি আই দ্বারা। তার মানে আর যে ফোর্স আছে, ফোর্সটাকে আমরা কি লিখি টাও লিখি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে স্যার টাও ইজ ইকুয়াল টু কি আই আলফা। ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের এগুলো সবগুলো কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। দেন হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক বা দ্বন্দ্বের জড়তার ভ্রামক, ঠিক আছে। দ্বন্দ্বের ভ্রামকটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি স্যার, ই দ্বারা প্রকাশ করি, সি ইজ ইকুয়াল টু এফ ইনটু ডি। ডি মানে হচ্ছে যে কি ওই যে একটা দ্বন্দ্ব, ঠিক আছে, ধরো এটা একটা দ্বন্দ্ব হবে, ঠিক আছে। এটার যে একটা ভ্রামক আছে, ঠিক আছে, এই ভ্রামকের কি একটা নির্দিষ্ট পরিমাণে কি আছে স্যার, একটা ব্যাসার্ধ আছে না, এই ব্যাসার্ধটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর এই যে দ্বন্দ্বের ভ্রামকটাকে কি এক সাইডে দিয়ে কি করতেছি আমরা, ফোর্স দিচ্ছি। তাহলে এই ফোর্সটা কি এক সাইডে মানে অর্থাৎ কি একমুখী ফোর্স। তাহলে একমুখী ফোর্সের সাথে যদি আমি কি করি ওই ব্যাসার্ধটা গুণ করি, তাহলে আমি কি পেয়ে যাব, দ্বন্দ্বের ভ্রামকটা পেয়ে যাব, ঠিক আছে। ওকে, আশা করতেছি বুঝলা। দেন আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা স্যার, এই স্লাইডে স্যার কি বললেন যে এই স্লাইডটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। কেমনে স্যার ইম্পর্টেন্স, স্যার ছোটবেলা থেকে তো বল পড়ে আসছে, আসলে বল পড়ে আসছো, ঠিক আছে, ছোটবেলা থেকে ক্লাস 9 10 তোমরা পড়ে আসছো, বল সম্পর্কে আইডিয়া পেয়েছো। কিন্তু এখানে আমরা আরেকটু বলকে নিয়ে কি করব, গভীর আলোচনা করব। ঠিক আছে, দেখো স্যার বলকে নিয়ে স্যার আবার কিভাবে গভীর আলোচনা, দেখো আসলে আমরা যখন ছোটবেলা থেকে পড়ে আসছি, স্যার 9 10 পড়ে আসছেন কি যে একটা বস্তু, ধরো একটা বস্তু কি আছে, স্থির আছে, ঠিক আছে। বস্তুর উপরে পদার্থবিজ্ঞানের যে ধর্মটা প্রয়োগ করলে এই যে স্থির বস্তুটা কি হয়, যে স্যার চলতে শুরু করে, ইউ একটা বেগ নিয়ে কি করে চলতে শুরু করে, সেটাকে আমরা কি বলি, বল। অথবা চলমান একটা বস্তু আছে স্যার কি বেগে, যে স্যার ধরেন স্যার বি বেগ নিয়ে, ঠিক আছে, একটা বস্তু কি এম ভরের একটা বস্তু কি চলতেছে স্যার, ঠিক আছে, কোনো কারণে ধরেন স্যার চলমান আছে। এই বস্তুটাকে আমি কি পদার্থবিজ্ঞানের যে ধর্মের কারণে অথবা যে ধর্ম দিয়ে কি করলাম, স্থির করে দিলাম, ঠিক আছে। এই বস্তুটাকে আমি কি করলাম, স্থির করে দিলাম। এই যে ধর্মটাকে আমি কি বলতে পারি স্যার, বল বলতে পারি না। দেখো সেম কাহিনী আমি একটু লিখলাম, কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে, ঠিক আছে, তার মানে কি স্থির বস্তু কি চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু চিরকাল কি সমবেগে গতিশীল থাকতে চায়। যে আসলে মূলত এগুলা, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে স্যার কি, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে স্যার এগুলো আসলে সত্যিকার যে আমাদের পৃথিবী আছে সেখানে কি বিভিন্ন বাতাসের বাধা থাকে না,
ঠিক আছে, বা বিকাশে বিভিন্ন বাধা থাকে, ঠিক আছে, দেন দেখা যেতে পারে যে স্যার কি বিকাশের সরি এটা কি বলে যে স্যার আমরা বলতে পারি যে বাতাসের যে বাধাগুলো আছে, ঠিক আছে, ওই বাতাসের বাধার কারণে আমাদের কি হইতে পারে যে স্যার সমবেগে চলতে থাকা বস্তুটা কি হয় না, সমবেগে চলতে পারে না, এই যে ঘর্ষণ বল এবং বিভিন্ন বাতাসের বাধা বলের কারণে কি বস্তুটা আস্তে আস্তে থেমে যায়। আচ্ছা, এই বস্তু পদার্থবিজ্ঞানে এই ধর্মটাকে আমরা কি বলি, এই ধর্মটাই হলো কি বস্তুর জড়তা। আচ্ছা, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যে বাইরে থেকে যে প্রভাব, অর্থাৎ যে প্রভাব ক্রিয়া করছে, ঠিক আছে, তার স্থিতি বা গতির অবস্থা জড়তার পরিবর্তন করে। এখন কথা হচ্ছে স্যার এখানে আবার বলের সাথে আবার জড়তার কি সম্পর্ক? দেখো, একটা বস্তু একটা ধর্মের কারণে কি গতিশীল হচ্ছে অথবা স্থির থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, এই যে বল প্রয়োগের ফলে, ঠিক আছে, বস্তুটাকে আমি কি স্থির অথবা গতিশীল করলাম, ঠিক আছে, বলটা যখন অপসারণ করে ফেললাম তখন ওই বস্তুটা কি হবে, ধরো একটা গতিশীল বস্তু, ধরো ধরো এম ভরের একটা কি বস্তু স্যার, এম ভরের একটা গতিশীল বস্তু, ভালো করে খেয়াল করো, এটা চলতেছে চলতেছে চলমান অবস্থায় আছে, ওকে ডান। এখন বস্তুটা থেকে আমি বলটা কি করলাম, অপসারণ করলাম। ধরো তুমি বাসের মধ্যে আছো, যদি আর একটু সহজ এক্সাম্পল দিই যে স্যার কিসে, যে স্যার আপনি হচ্ছে যে বাসের মধ্যে আছেন, ঠিক আছে, বাসের মধ্যে আপনি কি করতেছেন স্যার, বসে আছেন। তো এখন কথা হইলো কি যে স্যার যখন বাসটা চলতেছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা বেগে চলতেছে স্যার। আচ্ছা, ভালো কথা, তো দেখবা যে স্যার পার্টিকুলার এই বেগে চলাচল চলতেছে চলতেছে, হঠাৎ করে সামনে একটা গাড়ি আসলো, তখন কি ড্রাইভারে কি করলো, ঠিক আছে, ড্রাইভার হচ্ছে যে কি করলো, ব্রেক ধরলো, ঠিক আছে, ড্রাইভারে কি ধরলো স্যার, ব্রেক। তো ব্রেক ধরলে দেখবো তুমি যখন ব্রেক ধরছো তোমার কি, তুমি একটু সামনের দিকে ঝুঁকে যাবা না স্যার? অবশ্যই। যে স্যার তুমি বলতে পারো যে স্যার হ্যাঁ আসলে স্যার আমি কি করব, সামনের দিকে একটু কি করব স্যার, ঝুঁকে যাবো। এখন কথা হচ্ছে যে আমি যদি তোমাকে প্রশ্ন করি কেন ঝুঁকতেছো, ঝুঁকার মেইন কারণটা কি ছিল, যে স্যার যে আমি ঝুঁকতেছিলাম এটার মেইন কারণ ছিল যে কি স্যার, আমি এতক্ষণ গতিশীল ছিলাম একটা নির্দিষ্ট বেগে, হঠাৎ করে আমার কি বস্তুটা থেকে যখন আমি এই গতিটা সরাই ফেললাম অর্থাৎ ব্রেক ধরলাম, তখন আমি কি করলাম, ওই যে যেভাবে আমি গতিশীল ছিলাম সামনের দিকে, সে সামনের দিকে আমি কি করলাম, চলে গেলাম। অর্থাৎ এটাই হচ্ছে যে আসলে মূলত জড়তা, অর্থাৎ কোন বস্তুর বল অপসারণের আগে, ঠিক আছে, বল অপসারণের আগে বস্তুটা কি, বস্তুটাকে যদি আমি ধরো একটা বল দিলাম, ঠিক আছে, বলটা যদি আমি অপসারণ করে ফেলি, বস্তুটা যে ধর্মে, ঠিক আছে, যে ধর্মের দিকে প্রভাবিত হয় সেটাকে আমি কি বলতে পারি, জড়তা বলতে পারি। আচ্ছা, ভালো কথা, এবার বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন হয়, দেখো বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন হয় তাকে বলা হয় স্পর্শ বল। স্পর্শ বলটা কি, ধরো আমি যদি আরেকটু, ঠিক আছে, এক্সাম্পল দিই, আরেকটু ইম্পর্টেন্ট এক্সাম্পল দিই যে স্যার কি এক্সাম্পল, এই যে এমভরের বস্তুটাকে তুমি কি করছিলা, একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করছিলা না স্যার, ঠিক আছে, ধরো 5 নিউটন ফোর্স দিছিলা। 5 নিউটন ফোর্স এর কারণে ধরো এই বস্তুটার কি 1 মিটার সরণ ঘটাইলা, 1 মিটার সরণ, ঠিক আছে, 1 মিটার সরণ দিয়ে, ঠিক আছে, ওই বস্তুটাকে তুমি কি করলা, 1 মিটার সরণের দূরত্বে ফেললা। এখন কথা হচ্ছে যে স্যার এই যে বস্তুটাকে তুমি যখন ফোর্স দিছো তখন কি বস্তুটাকে একটা টাচ করছো না স্যার? অবশ্যই কি করছো স্যার, একটা টাচ, ঠিক আছে, অথবা একটা তলের মধ্যে কি করছো, ওকে ধাক্কা দিলা অথবা টাচ করলা, এই টাচটাকে আমরা বলতে পারি কি টাচ ফোর্স বা কি স্পর্শ বল। আচ্ছা, স্পর্শ বলের উদাহরণে কয়েকটা স্পর্শ বলের উদাহরণ দিতে পারি স্যার, ঘর্ষণ বল অর্থাৎ তলের মধ্যে যে বলটা থাকে, ঠিক আছে, ধরো এই যে গাড়িগুলো যাচ্ছে, ঠিক আছে, দেখা যাবে যে এই যে ভর, ঠিক আছে, এই যে তলের মধ্যে একটা কি থাকে, স্পর্শ, ঠিক আছে, স্পর্শ থাকে, সেটাকে আমরা কি বলি, ঘর্ষণ বা ফ্রিকশন ফোর্স, ঠিক আছে, এটাকে আমরা বলি ঘর্ষণ বল, ওকে ডান। দেন আমরা যদি বলি যে স্যার কি সংঘর্ষের ফলে, ঠিক আছে, সৃষ্ট বলটাকে আমরা কি বলি, টান বল। দেখো কোন সংঘর্ষের বলে যে একটা সৃষ্ট বল, ঠিক আছে, অথবা টান বল, ঠিক আছে, টান বল মানে কি, যে টেনশনাল ফোর্স। এই দেখো এখানে একটা বব ঝুলানো থাকে, ঠিক আছে, এই ববটাকে কি করে আমরা উপর দিকে টানি না, এই যে টানতেছে, এই যে কোন ফোর্সটা, যে দেখো কোনো কিছু ঝুলানো আছে, ঠিক আছে, স্পর্শ কেন্দ্রিক আছে, সেটাকে আমরা কি বলে, টান বল, টানা বল বা টান বল, ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, স্পর্শ বল। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার, ঠিক আছে, ওকে। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা স্যার, পরবর্তী স্লাইডে আমরা একটু দেখবো যে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে স্যার বল বল, কিন্তু এবার একটু আমরা দেখবো কি বলের কি বৈশিষ্ট্য। দেখো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে স্যার কি বলের হচ্ছে যে বৈশিষ্ট্য। আচ্ছা, বলের কয়েকটা বৈশিষ্ট্য একটু দেখি তো। বলের বৈশিষ্ট্য বা বলের উপরে যে কোনো কিছু প্রভাব, ঠিক আছে, সেটা তালিকা আমরা একটু দেখি। যে এক নম্বর কি, যে স্যার তালিকাটা বললেন যে প্রযুক্ত বলে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে না। ভালো করে খেয়াল করো, প্রযুক্ত বল কোনো স্থির বস্তুকে কি করতে পারে না, গতিশীল করতে পারে, ঠিক আছে। একটা প্রযুক্ত বল স্বাভাবিক কি, যে স্যার এই যে একটা বল, দেখো প্রথমটা কি, যে হচ্ছে একটা প্রযুক্ত বল কি করতে পারবে, এই যে একটা ফোর্স, এই যে একটা স্থির বস্তু ছিল এটাকে কি করে ফেলতে পারবে স্যার, ইউ বেগে অথবা ভি বেগে, ঠিক আছে, ইউ তো আদি বেগ, ঠিক আছে, আদি বেগ থেকে কি একটু বেশি বেগে ভি বেগে কি করে ফেলতে পারবে, এই যে এম বলের বস্তুটাকে কি করতে পারবে স্যার, গতিশীল করতে পারবে, ওকে ডান। পরেরটাতে একটু দেখি যে বলছে বল প্রয়োগে গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি পায়, তবে বস্তুর বিকৃতি ঘটতে পারে, বৃদ্ধি পায় বস্তুর বিকৃতি ঘটতে পারে। দেখো ভালো করে খেয়াল করো, যখন একটা বস্তু খুব স্পিডে যাবে, ঠিক আছে, স্পিডে যেতে 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 কি বস্তুটার কি আকার আকৃতির কি করতে পারে, পরিবর্তন হতে পারে, ঠিক আছে, অতিরিক্ত বেগের কারণে, ঠিক আছে। আচ্ছা,
এবার আমরা চলে যাই যে হচ্ছে যে তোমরা এই জিনিসটা পড়বা কত আধুনিক পদার্থবিজ্ঞানে, ঠিক আছে, যে দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে, বেগ বৃদ্ধি, সময়, ঠিক আছে, তিনটা টপিক নিয়ে আইনস্টাইন বলছিল যে কি আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞানের একটা তথ্য দিয়েছিল, ঠিক আছে, ওই যে থিওরি অফ রিলেটিভিটি। ওইখানে দেখবে যখন বস্তুটার বেগ বাড়তে থাকে তখন বস্তুটার আকার আস্তে আস্তে কি হয়ে যায়, দৈর্ঘ্যটা ছোট হইতে থাকে বা আকারে হ্রাস পেতে থাকে। আচ্ছা, প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগে তথা গতির দিকে পরিবর্তন করতে পারে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে একক, ঠিক আছে। আচ্ছা, বলটা কি করে, সব একটা বল মনে রাখবে সবসময় বলগুলো কি করে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। অর্থাৎ ধরো তুমি এখানে একটা ফোর্স দিলা, ভালো করে খেয়াল করো যে স্যার জোড়ায় জোড়ায় কেমনে বলুন, বলগুলো দেখো এখানে একটা ফোর্স দিলা, ঠিক আছে, এই ফোর্সটার অপোজিটে কি হবে, ঠিক আছে, অপোজিটে হচ্ছে যে এই ফোর্সটার অপোজিটে কি তোমাকে এই বলটা, ধরো তুমি এখানে একটা কি বলটাকে ফোর্স দিলা, ঠিক আছে, ওই বলটা তোমার বিপরীতে কি করবে, একটা ফোর্স দিবে, ঠিক আছে। ধরো তুমি কি করলা, পা দিয়ে কি করলা, যে স্যার আমি পা দিয়ে মাটিতে হাঁটলাম, ভালো করে খেয়াল করো, ধরো এটা তোমার পা, ঠিক আছে, তাহলে তুমি কি করলা, মাটিতে একটা ফোর্স দিলা না স্যার, ঠিক আছে, মাটিও কি উল্টা তোমাকে একটা কি দিবে, ফোর্স দিবে, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছো এই যে মাটিও প্রতিরোধকারী একটা ফোর্স দিচ্ছে, সেই ফোর্সটাকে আমরা কি বলি, এই ফোর্সের কারণে কি, এই যে প্রতিক্রিয়া বল বলি সেটাকে আমরা, তো এই ফোর্সের কারণে কি আমরা হাঁটতে পারি, ঠিক আছে, আমরা চলাচল করতে পারি। ওকে, ডান। তাহলে দেখো বলের এসআই একক কি বললেন স্যার, বলের এসআই একক বললেন স্যার কি, নিউটন। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। আচ্ছা, এবার চলে যাই যে স্যার কি, এবার এফপিএস একক, ঠিক আছে, এফপিএস এককটা কি, এফপিএস এককটা হচ্ছে যে কি, পাউন্ডাল। আচ্ছা, এটা আশা করতেছি পারবো। দেখো এক পাউন্ডাল কি, যে বল 1 পাউন্ড ভর বিশিষ্ট কোনো একটি, ঠিক আছে, মানে ধরো কোনো একটি কি, যে সেটা কোনো একটি কর্তৃত্বে প্রয়োগ করা হয়। দেখো 1 পাউন্ড ভর বিশিষ্ট কোনো বস্তুর উপরে যদি, ঠিক আছে, 1 পাউন্ড মানে যে বলটা প্রয়োগ করে, ঠিক আছে, সেই বলটাকে আমরা বলি 1 পাউন্ডাল। আচ্ছা, ঠিক আছে, তারপরে ত্বরণ সৃষ্টি করে, ঠিক আছে, তাকে আমরা 1 পাউন্ডাল বলি। দেখো বলের মাত্রাটা কি, এফ এম এল টি ইনভার্স 2। আচ্ছা, ভালো কথা স্যার, এটা কেমনে আসলো, এটা যদি একটু তোমাদেরকে বলে দিই যে স্যার আমরা কি, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি, এম এ, ঠিক আছে। এ মানে স্যার কি, এ মানে হচ্ছে যে দেখো মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে পারি না স্যার, ভালো করে খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা স্যার, দৈর্ঘ্য মানে কি, লেন্থ, ঠিক আছে, সময় মানে কি, টি, যেটা ইনভার্স, তাহলে টি ইনভার্স 2 লিখতে পারি না, এল টি ইনভার্স 2। আর স্যার এম মানে কি, এম মানে হচ্ছে ভর, ভরকে যদি আমরা মাত্রা সমীকরণে লিখি এম, তাহলে লিখতে পারি এম এল টি ইনভার্স 2। আই থিংক ক্রিস্টাল ক্লিয়ার তোমরা এটা নিয়ে। ওকে, এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে F is equal to ma, ঠিক আছে, এই ভরটা কি ত্বরণের গুণফল দ্বারা কি করতে পারে, পরিমাপ করতে পারে। তাহলে আমরা বল বলতে পারি কি, একটি নির্দিষ্ট বস্তুর উপরে, ঠিক আছে, যদি নির্দিষ্ট কোনো ত্বরণ কাজ করে তারপরে, ঠিক আছে, অথবা তার উপরে যে ধরনের কি, যে একটি পদার্থের ধর্ম কি হয়, প্রযুক্ত হয়, ঠিক আছে, সেই প্রযুক্ত ধর্মটাকে আমরা কি বলতে পারি, বল বলতে পারি। ওকে, ডান। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই যে স্যার কি বললেন স্যার, এতক্ষণ বল বল বলছি, ঠিক আছে, বল সম্পর্কে অনেক ধারণা পাইছি, ঠিক আছে। তাহলে স্যার বল জানলাম, ঠিক আছে, বলের ধারণা জানলাম। এবার স্যার আবার বলের আবার প্রকারভেদ আছে নাকি? হ্যাঁ, অবশ্যই বলের কি কয়েকটা প্রকারভেদ আছে, ঠিক আছে। প্রথমে এক্সাম্পলটাতে আমরা চলে যাইছি, স্যার বলের কতগুলো প্রকারভেদ একটু দেখি তো। বল আসলে মূলত কয় ধরনের, আমরা এখান থেকে দেখলাম যে স্যার বল আসলে মূলত কি 4 ধরনের, ঠিক আছে। কয় ধরনের স্যার? 4 ধরনের। দেখো মানে বলগুলো আসলে মূলত কৃত্রিম বা অকৃত্রিম হতে পারে, ঠিক আছে, ঠিক আছে, যে বলগুলো থেকে উৎপন্ন হয় না এবং বল সরাসরি করে থাকে মৌলিক বল। অর্থাৎ মৌলিক বল কি, যে স্যার যে বলগুলো কি কিছু থেকে তৈরি হবে না, ঠিক আছে। দেখো তাহলে এই ধরনের 4 ধরনের মৌলিক বল আছে। এক নম্বর মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল মানে কি, যে স্যার পৃথিবীতে, ঠিক আছে, ধরো এটা একটা পৃথিবী, ঠিক আছে, এখানে প্রতিটা বস্তু, ঠিক আছে, একে অপরকে কি করে, আকর্ষণ করে, ঠিক আছে, আকর্ষণ বলকে কি বলা হয়, মহাকর্ষ বল। তড়িৎ চৌম্বকীয় বল কি, এই যে দেখো স্যার তড়িৎ চৌম্বকীয় বল, ধরো একটা ইলেকট্রন আছে স্যার, এখানে কি আছে, একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, ধরো এই জায়গায় একটা ইলেকট্রন আছে, এখানে কি আছে স্যার, প্রোটন আছে অথবা নিউক্লিয়াস, ঠিক আছে, এই যেটা, ঠিক আছে, এটা পুরোটাকে আমরা কি বলবো, নিউট্রন বলবো, ঠিক আছে, নিউট্রন, ঠিক আছে, নিউট্রন। তো এই যে প্রোটন, ঠিক আছে, নিউক্লিয়াস, আর হচ্ছে যে কি এখানে থাকে যে স্যার ইলেকট্রন, এই যে প্রোটন ইলেকট্রনের মধ্যে যে ধরনের আকর্ষণ বল সৃষ্টি থাকে অথবা যে ধরনের আকর্ষণ বল কার্যত থাকে, সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলি, তড়িৎচুম্বকীয় বল। সবল নিউক্লিয় বল মানে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে যে ধরনের বলগুলো দ্বারা কি একে অপরের, প্রোটন পরমাণুগুলো একে অপরের থেকে কি বিচ্ছিন্ন থাকে অথবা যুক্ত থাকে, ঠিক আছে, যুক্ত বা বিচ্ছিন্ন থাকে, সেগুলোকে আমরা বলি সবল বা দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। এটার একটা নির্দিষ্ট কি আছে স্যার, মাত্রা আছে।
ওকে ডান। ঠিক আছে, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এই যে বললেন যে স্যার সবল নিউক্লিয় বল, ঠিক আছে, দুর্বল নিউক্লিয় বল, দেন হচ্ছে যে এগুলো স্যার এগুলোর মধ্যে কি আবার কোনো ধরনের নির্দিষ্ট কোনো ধরনের কণা আছে? কণা মানে কি, যে ধরো মহাকর্ষ বল, ঠিক আছে, মহাকর্ষ বল যে পৃথিবীর বস্তুগুলো, ঠিক আছে, একে অপরের মাধ্যমে কি যে আকর্ষণ সৃষ্টি করে, সেটা কি এক ধরনের কণা দ্বারা আকর্ষিত হয়, ঠিক আছে, এই কণাটাকে আমরা কি বলি, গ্র্যাভিটন কণা। আচ্ছা, ভালো কথা। এবার হচ্ছে স্যার সবল নিউক্লিয় বল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল কি, যে স্যার এটাও কি একে অপরের মাধ্যমে একটা যে আকর্ষণ থাকে, সেটা কি সেই আকর্ষণটা থাকে, ঠিক আছে, তাহলে মানে ওইখানে আমরা সেটাকে কি বলি, যে স্যার মেসন বলি, মেসন কণা বলতে পারি, ঠিক আছে। আর দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে যে স্যার আমরা দেখি যে হচ্ছে যে কি বিভিন্ন ধরনের কি আলফা বিটা গামা, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের কণা দেখা যেতে পারে, এটাকে আবার নিউট্রিনো কণাও বলা হয়, ঠিক আছে। এখন স্যার এই জিনিসগুলো কিভাবে মনে রাখবো? দেখো, এই জিনিসগুলো মনে রাখার একটা কি ছন্দ বা টেকনিক আছে, ঠিক আছে। তার আগে আমি একটু এটা মুছে দিই। দেখো, এই জিনিসটা কিভাবে মনে রাখা যায় স্যার, কণা আবার কণা ধর্ম আবার এগুলোর মধ্যে আবার স্যার কণা, বলের মধ্যে আবার কিসের কণা, ঠিক আছে, অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার বলের মধ্যে আবার কণা কি পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। দেখো, প্রতিটা বল আসলে কি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি নিয়ে গঠিত একটা বল, ঠিক আছে। বল, এই যে বলি না স্যার একটা পরমাণু, ঠিক আছে, ক্ষুদ্র মানে ভাঙলে একবারে ক্ষুদ্র ক্ষুদ্র একটা অবস্থা পাবা, ঠিক আছে। তাহলে দেখি আমরা একটু চলে আসি যে কি স্যার এটা কিভাবে মনে রাখবো। দেখো, আমি একটু শর্টকাট সূত্র বলি যে স্যার কি মসদ মানি গমন। কি বললেন স্যার? মসদ মানে গমন। আরেকটা কি বললেন স্যার? ত মানে কি? ফোটন। ওকে স্যার, এটা দিয়ে কি বুঝালেন? দেখো, মসদ মানে কি স্যার? মহাকর্ষ বল, ঠিক আছে। গমন মানে কি স্যার? গ্র্যাভিটন। ওকে, মহাকর্ষ বলের যে কণাটা সেটা হচ্ছে গ্র্যাভিটন। দেন আমরা চলে যাবো সবল নিউক্লিয় বল। স্যার সবল নিউক্লিয় বলের যে কণাটা সেটাকে আমরা কি বলতে পারি স্যার? মেসন। তারপর হচ্ছে দ দ মানে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলের যে কণাটা সেটাকে আমরা বলতে পারি নিউট্রিনো। ওকে স্যার, বুঝলাম। স্যার ত মানে কি? ত মানে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, এটার যে কণাটা সেটাকে আমরা কি বলবো স্যার? ফোটন। আই থিংক তোমাদের কাছে ক্রিস্টালাইন ক্লিয়ার। ওকে, তাই মানে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এন্ড উইক নিউক্লিয়ার ফোর্স, এগুলো সম্পর্কে আশা করতেছি কি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার ধারণা পেয়ে গেলা, ঠিক আছে। আশা করতেছি এটা কি করবা না, ঠিক আছে, পারবা। আচ্ছা, সবচেয়ে এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে স্যার এখানে সবচেয়ে দুর্বল বল কোনটা, ঠিক আছে, সবচেয়ে বা খুবই দুর্বল, ঠিক আছে, সবচেয়ে দুর্বল যদি আমি বলের নাম বলতে পারি যে স্যার ঠিক আছে, মানে সবচেয়ে এই চারটার মধ্যে, ঠিক আছে, এই চারটার মধ্যে আসলে দুর্বল কে, ঠিক আছে, আমি যদি বলি তাহলে এই সবচেয়ে দুর্বল হচ্ছে কি মহাকর্ষ বল, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে কি দুর্বল। কারণ এটা হচ্ছে শুধুমাত্র মহাকাশের, ঠিক আছে, একটা পার্টিকুলার অংশ জুড়ে কাজ করে, কিন্তু বাকিগুলো কি যে অণু পরমাণু থেকে শুরু করে, ঠিক আছে, খুব পাওয়ারফুল থাকে। ওকে, এবার আমরা চলে যাই যে স্যার এই সম্পর্কে তো স্যার বল জড়তার ভ্রামকে কি বোঝাচ্ছে। দেখো, জড়তার ভ্রামক। আচ্ছা, জড়তার ভ্রামক কি কোনো দৃঢ় বস্তুর উপর অক্ষের চারপাশে ঘুরলে একটি কণা ভর ও অক্ষ থেকে প্রতিটি লম্ব দূরত্বে বর্গের গুণফলের সমষ্টিকে জড়তার ভ্রামক বলে। আচ্ছা স্যার, কেমনে? যে দেখো, ধরো এটা একটা কি অক্ষ, ধরো এই জিনিসটা একটা কি পার্টিকুলার অক্ষ ধরো, ঠিক আছে, এটা ধরো একটা অক্ষ, ঠিক আছে, অক্ষ আঁকলাম। তো এখান থেকে যে ধরো এটা একটা কণা, এই যে ধরো এটা একটা এম ভরের বস্তু, ঠিক আছে, এই বস্তু থেকে আমরা কি বলতে পারি? এম, এটার যে দূরত্ব সেটা হচ্ছে আর, ঠিক আছে, আর ব্যাসার্ধ নিয়ে একটা দূরত্ব, এই যে এটাকে কেন্দ্র করে কি এই বস্তুটা কি করতেছে, ধরো একটা ঘূর্ণায়মান অক্ষকে কেন্দ্র করে কি করতেছে? ঘুরতেছে, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, এই যে ঘুরতেছে এই বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্ব রেখে, ঠিক আছে, এই যে অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, সে অক্ষকে কেন্দ্র করে ঘুরলে আমরা জড়তার ভ্রামক বলতে আই ইজ ইকুয়াল টু কি এম আর স্কয়ার। ক্লিয়ার? অর্থাৎ এই যে অক্ষর যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের বর্গ এবং তার ভরের কি গুণফলের সমান, সেটাকে আমরা কি বলি? জড়তার ভ্রামক বলি। জড়তার ভ্রামকের সূত্রটা কি স্যার? আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার। ওকে, ডান। তার মানে আশা করতেছি বুঝতে পারছো জড়তার ভ্রামক কাকে বলে। আচ্ছা, এবার ভরবেগ একটি কি ভেক্টর কোয়ান্টিটি, স্বাভাবিক, যে স্যার আপনি বলছিলেন পি ইজ ইকুয়াল টু, একটু দাঁড়াও স্যার, আপনি বলছিলেন যে স্যার কি বলছিলেন, একটা মিনিট, হ্যাঁ দেখো, স্যার আপনি বলছিলেন যে বললেন যে স্যার ভর, এই যে ভরবেগ, ঠিক আছে, ভরবেগ মানে কি পি ইজ ইকুয়াল টু কি পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। আচ্ছা, বেগ যেহেতু ভেক্টর রাশি, ঠিক আছে, ভেক্টরের সাথে কোনো কিছু গুণ করলে কি ভেক্টর রাশি হয়ে যাবে, তার মানে আমি কি বলতে পারি ভরবেগ যেটা সেটা কি ভেক্টর রাশি। ওকে, ডান।
তাহলে মানে আমরা দেখো এখানে ভেক্টরের দ্বিমাত্রিক নিয়মে কিছু কি সংরক্ষণ হলে চলে m1 v1 প্লাস m2 u2 m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে, যেগুলো m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, আশা করতেছি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার ব্যাগের উপাংশ সম্পর্কে একটু আইডিয়া পেলাম। আচ্ছা, কোনো বস্তু যখন স্লিপিং ছাড়া, ঠিক আছে, স্লিপিং গড়িয়ে চলে, দেখো স্লিপিং ছাড়া মানে কি, যে মানে কোনো কিছু কি করতেছে না, এই যে স্লিপ খাচ্ছে না, ঠিক আছে, তাহলে এই জায়গাটা স্লিপ খাচ্ছে, ঠিক আছে, স্লিপ। আচ্ছা, স্লিপিং ছাড়া যদি গড়িয়ে পড়ে এই অবস্থায়, ঠিক আছে, সেক্ষেত্রে মোট গতি শক্তি আর রৈখিক শক্তিটা কি, রৈখিক শক্তি কৌণিক শক্তি, দেখো মোট গতি শক্তি, রৈখিক শক্তি, রৈখিক গতি শক্তি, কৌণিক শক্তি, এগুলো সবগুলো কি থাকবে, বিদ্যমান থাকবে। আচ্ছা, কিন্তু স্লিপিং করে সামনে আগালে মোট গতি শক্তি রৈখিক গতি শক্তি সমান হয়। আচ্ছা, ভালো কথা। যদি স্লিপিং করে আগায় তখন কি গতি শক্তিও থাকে, রৈখিক শক্তিও থাকে, দুইটা থাকে, ঠিক আছে। কিন্তু স্লিপিং ছাড়া যদি হয়, ঠিক আছে, তখন শুধুমাত্র আমরা কি পাবো, তখন শুধুমাত্র আমরা গতি শক্তি পাবো, ঠিক আছে, কোনো কৌণিক শক্তি কি করবো না, পাবো না। ওকে, দ্বন্দ্বের ভ্রামকটা কি, যে কোনো বস্তুর বলের, ঠিক আছে, বলের মান বলদ্বয়ের ক্রিয়া রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, বলদ্বয়ের যে ক্রিয়া রেখাটা থাকে, এই যে একটা বল, ঠিক আছে, এখানে যে ক্রিয়া করতেছে, ঠিক আছে, সেটার মধ্যবর্তী কি লম্ব দূরত্ব, এই যে বলটা ক্রিয়া করতেছে এখানে, এই যে মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আছে সেটাই হচ্ছে কি দ্বন্দ্বের ভ্রামক। ওকে, ডান। এবার পরের টপিকে চলে আসি, যে তোমাদেরকে বললাম যে স্যার আসলে নিউটন, ঠিক আছে, নিউটন কি আমাদের ফিজিক্সের বস, ঠিক আছে, যে এফ ইজ ইকুয়াল টু এম এ সূত্র দিয়ে, ঠিক আছে, যে আপেল পড়ে গেছিল ওনার মাথার উপরে, তারপর থেকে উনি কি করলো, ঠিক আছে, জীবিত হয়ে গেল, জীবিত হয়ে হচ্ছে উনি খুব একটা সুন্দর সূত্র দিল কি এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, ওনার ব্রেন খুলে গেল, এফ ইজ ইকুয়াল টু এম এ সূত্র দিয়ে কি আজকে এই ফিজিক্সের দুনিয়া স্টার্ট। আচ্ছা দেখো, এবার দেখো 1687 স্যার আইজাক নিউটনের বিখ্যাত ও অমর গ্রন্থ, ঠিক আছে, এই গ্রন্থটার নাম আমি লিখে রাখছি কারণ এটা এমসিকিউ তে খুব আসে, ঠিক আছে, ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া, ঠিক আছে, ম্যাথমেটিকা, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দেখো বলের মধ্যে সম্পর্ক তিনটা সূত্র প্রদান করছিল, ঠিক আছে, এই তিনটা সূত্রকে আমরা বলি নিউটনের গতি সূত্র বা নিউটনীয়, ঠিক আছে, নিউটনীয় ল, থার্ড ল বলতে পারি, নিউটনের থার্ড ল। আচ্ছা, তিনটা সূত্র কি কি ছিল দেখো। প্রথম সূত্রটা বলছে যে ফার্স্ট ল, ঠিক আছে, কি যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এই যে কিছুক্ষণ আগে বললাম যে। আচ্ছা, ঠিক আছে, এবং গতিশীল বস্তু সমবেগে বা সমদ্রুত, দেখো এই যে দেখো, ধরো এখানে তুমি একটা বস্তু ধরো এম ভরের, ঠিক আছে, এখানে তুমি কি করলা না, কোনো ধরনের বল প্রয়োগ করলা না, তার মানে কি ধরো এই জিনিসটা কি স্থির থাকবে আজীবন। আর যদি তুমি ধরো কি করলা, এই যে বস্তুটা ধরো পৃথিবীতে, ঠিক আছে, এমন বিজ্ঞানীরা আসলে যদি এটা বের করতে পারে যে পৃথিবীতে, বিজ্ঞানীরা বলে যে বিগ ব্যাং তত্ত্ব, দেখো পৃথিবীতে একটা বল প্রয়োগ করা হওয়ার কারণে কি পৃথিবী এখনো বর্তমানে ঘূর্ণয়মান না, ঠিক আছে, পৃথিবী ঘুরতেছে, কিন্তু এই যে একটা এক্সাম্পল হইতে পারে, ঠিক আছে, খুব সুন্দর একটা এক্সাম্পল, যে স্যার পৃথিবীতে কেউ না কেউ কি করছে, একটা বল প্রয়োগ করছে, ঠিক আছে, সেই বলের প্রয়োগের কারণে আমরা বলতে পারি কি পৃথিবীটা এখনো ঘুরতেছে। দেখো, তার মানে কি পৃথিবী কিন্তু এখনো তার কি নির্দিষ্ট বেগে কি ঘুরতেছে, ঠিক আছে, তার মানে এটা কি প্রথম সূত্র একটা উদাহরণ, এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, এই সূত্র থেকে আসছিল। ঠিক আছে, দেন হচ্ছে আমরা চলে যাই যে স্যার কি দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক, ঠিক আছে, অর্থাৎ বস্তুর যেদিকে বল প্রয়োগ করা হয় প্রযুক্ত বলের পরিবর্তন ঘটে সেদিকে, ঠিক আছে, অর্থাৎ এখানে ভরবেগের একটা কি আমরা হচ্ছে যে ভরবেগের ধারণা পাইছিলাম এই সূত্র থেকে। তৃতীয় সূত্র কি, যে স্যার তৃতীয় সূত্র বা প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ যদি তুমি কোনো কিছুকে কি করো 5 নিউটন ফোর্স দাও, ধরো একটা বস্তুকে তুমি কি করলো 5 নিউটন ফোর্স দিলে, সেও তোমাকে অপোজিটে কি করবে 5 নিউটন ফোর্সে কি করবে, আঘাত করবে। ক্লিয়ার আই থিঙ্ক, করে বলছে ক্লাসের লাস্টের টপিক আছে যে স্যার কি, দেখো ভালো করে খেয়াল করো, বল জিনিসটা কি, আমরা শুরুতে বলছিলাম যে ধরো কোনো একটা বস্তু, ঠিক আছে, ধরো একটা বস্তু কি আছে, যে স্যার আপনি বললেন যে একটা বস্তু হচ্ছে স্থির অবস্থায় আছে, ঠিক আছে, এই বস্তুর স্থির অবস্থায় আর একটা বস্তু নিলাম স্যার এম ভরের, ঠিক আছে, এই বস্তুটাকে আমি কি করলাম স্যার 5 নিউটন বলে কি করলাম, বল প্রয়োগ করলাম। এখন স্যার তাহলে কি হবে স্যার, এই বস্তুটাতে 5 নিউটন বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা কি হবে, চলমান হবে না। ধরো এই বস্তুটা যদি আমি 1 মিটার সরণ ঘটাই, 1 মিটার যদি সরণ ঘটাই, ঠিক আছে, তখন দেখা যাবে যে বস্তুটা কি স্থানটা কি করলো, পরিবর্তন করলো। ভালো কথা, যে স্যার এই বস্তুটা এই যে স্থান পরিবর্তন, ঠিক আছে, এই যে স্থান পরিবর্তন হয়েছিল কেন, যে স্যার পদার্থবিজ্ঞানের একটা ধর্ম, অর্থাৎ কি বল দেওয়ার কারণে, ঠিক আছে, তার মানে কি বলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন স্যার বল থেকে আসলে কি করা যায়, দেখো ভালো করে খেয়াল করো, ধরো আমরা ছোটবেলায় যারা ক্লাস 10-এ পড়ে আসছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস, ঠিক আছে, অর্থাৎ কি কাজ সমান হচ্ছে যে বল আর সরণের গুণফল। অর্থাৎ দেখো এই বস্তুটাকে ভালো করে খেয়াল করো, তুমি এই বস্তুটাকে কি করলা, ঠিক আছে, এই যে 5 নিউটন বল প্রয়োগ করে, ঠিক আছে, 5 নিউটন বল প্রয়োগ করে কি করলা, যে স্যার আমি 5 নিউটন বল প্রয়োগ করে এম ভরের যে বস্তুটা পাইছিলাম, ঠিক আছে, সেটাকে আমি কি করলাম 2 মিটার কি করলাম স্যার সরণ ঘটালাম, ঠিক আছে, 2 মিটার এটার কি সরণ ঘটালাম। তাইলে আমার যে কৃত কাজটা থাকবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে স্যার এফ ইন্টু এস, তার মানে আমি বলতে পারবো 5 ইন্টু 2 বলতে পারি না স্যার, তার মানে কি আমার 10 জুল কাজ হয়েছে না স্যার। ভালো করে খেয়াল করো, তার মানে দেখছো বল থেকে কিভাবে কি করা যায়, কম্বিনেশন করে পড়ালেখা করা যায়, কাজে চলে গেলাম আমি। ওকে, ডান।
এখন স্যার বলের মধ্যে অনেক ধরনের সংজ্ঞা বললাম যে স্যার বল হচ্ছে কয় ধরনের, 4 ধরনের অথবা 4 প্রকার। ঠিক আছে, বিভিন্ন 4টা প্রকার বলছি। ঠিক আছে, মহাকর্ষ বল, ঠিক আছে, তারপর হচ্ছে দুর্বল, সবল, নিউক্লিয় বল, আরেকটা বললাম তড়িৎচুম্বকীয় বল। আচ্ছা স্যার, এই যে 4টা বলের মধ্যে আমরা কি করছি যে স্যার আমরা আরেকটা ছন্দ বলে দিয়েছেন যে স্যার কি মসদ মানে কি বলছিলেন স্যার? মসদ মানে হচ্ছে যে গমন বলে দিছিলেন স্যার। ঠিক আছে, গমন। ঠিক আছে, এগুলো সব বইয়ের পড়া আছে। ঠিক আছে, বই একটু খুঁজলে পাবা। গমন। দেন হচ্ছে স্যার আপনি বললেন ত মানে কি স্যার? ত মানে হচ্ছে যে ফোটন। ঠিক আছে, এই যে কণাগুলোর নাম। আচ্ছা স্যার, এইগুলো সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিয়েছিলেন স্যার। ওকে, ক্লিয়ার। দেন হচ্ছে যে আমরা নিউটনীয় বলবিদ্যায় নিউটনীয় মেকানিক্স, অর্থাৎ নিউটনের মেকানিক্স আমরা বলছিলাম যে বিজ্ঞানী নিউটন। ঠিক আছে, তার 3টা সূত্র দিছিল, অমর সূত্র। ঠিক আছে, যদিও এগুলোর মধ্যে কিছু ভুল আছে। ঠিক আছে, ওই সূত্রের মধ্যে উনি যে 3টা সূত্র দিছে, ওই 3টা সূত্রের মধ্যে আমরা কি 3টা সূত্র সম্পর্কে আমরা আইডিয়া নিলাম যে থার্ড ল, ঠিক আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল সম্পর্কে আমরা কি করলাম? আইডিয়া নিলাম। তাহলে এইটাই হচ্ছে যে আমাদের কি মূল ক্লাসের সামারি। ঠিক আছে, আসলে ফিজিক্স যদি পড়তে যাও, ঠিক আছে, ফিজিক্স আসলে হচ্ছে যে খুব বুঝে বুঝে পড়ার জিনিস। ঠিক আছে, কখনো ফিজিক্স কখনো বায়োলজির মতো মুখস্থ অথবা কেমিস্ট্রির যেমন টপিক গুলো মুখস্থ করা লাগে সেভাবে মুখস্থ করে পড়লে ফিজিক্স পড়ে আসলে কি পাবা না, কখনো মজা পাবা না। ঠিক আছে, ফিজিক্স মানে হচ্ছে কি যে স্যার বুঝে বুঝে পড়বো। ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখে পড়বো। ঠিক আছে, প্র্যাকটিক্যালি শিখে পড়বো। আশা করতেছি তোমাদের সাথে ফিজিক্স ক্লাসটা, ঠিক আছে, খুব সুন্দর মতো আমি কি করতে পারলাম, আজকের পর্বটা শেষ করতে পারলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আশা করতেছি দেখা হবে। ঠিক আছে, পর্ব 2 নিয়ে। সে পর্যন্ত তোমাদেরকে আজকের জন্য, ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। ঠিক আছে, আশা করতেছি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, এই যে একাডেমিক ফিজিক্স লেভেলে কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে কি করবা, নক দিতে পারো। ঠিক আছে, আর স্কয়ার একাডেমির এই যে পর্বগুলো, ঠিক আছে, যেমন কি আমরা অলরেডি ক্লাস 9, ঠিক আছে, 10 এ দেন হচ্ছে বিজ্ঞানগুলো ক্লাস নিয়ে আলোচনা করতে